আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম কে ড্রামার ইসোল্ডের হিডেন লাভ ড্রামাটি দ্বিতীয় পর্বে। যারা প্রথম পর্বটি দেখোনি তারা প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। ড্রামাটি দেখার আগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও যদি তোমরা এরকম বিষয়বস্তু দেখতে চাও। তাহলে চলো শুরু করি। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম যে স্যাং বলে, আমার মনে হয় না সে ভালো ছেলে। জু বলে, আমি ভালো ছেলে না? ঠিক আছে, তোমার কথাই সত্য, আমি ভালো ছেলে নই। এই বলে তার উপর অভিমান করে বসে থাকে। সাং বেচারিও এই কথা তাকে বলে আটকে যায়। আর তারা পৌঁছে গেলে সাং লজ্জায় গাড়ি থেকে নামতে না চাইলে ইয়েন বলে, দ্রুত নামো, গাড়ি পার্কিং করতে হবে। জু বলে, কি হলো তোমার? শরীর খারাপ করছে নাকি? সাং বলে, আমি একটু ওয়াশরুমে যাব। জু বলে, আমিও যাই তোমার সাথে। সাং বলে, না, আমি একাই যেতে পারবো। তখন জু লক্ষ্য করে সাংয়ের ড্রেসে কিছু একটা লেগে আছে, তাই কেউ যাতে তাকে পেছন থেকে দেখতে না পারে তাই তার পিছু পিছু হাঁটতে থাকে আর বলে, ন্যাপকিন এনেছ? সাং কি বলবে বুঝতে না পারলে জু বলে, তুমি ভেতরে যাও, আমি নিয়ে আসছি। তখন সেই ইয়েনকে ফোন করে বলে, তোর বোনের মাসিক চলছে। ইয়েন বলে, আমি কখনো ওগুলো কিনি নাই, প্লিজ ভাই একটু সাহায্য করো না। জু বলে, বোনটা তোর না, আমার। তারপর তারা দুজন মিলেই প্যাড কিনতে থাকে, কিন্তু কোনটা নেবে বুঝতে পারছিল না। তখন একটা মেয়ে এসে সাংকে সেগুলো দিয়ে বলে, বাহিরে থাকা লোকটি তোমাকে এটা দিতে বলেছে। সাং মনে মনে বলে, আমি কিভাবে তাদের মুখ দেখাবো এখন? ইয়েন বলে, এতে লজ্জা পাওয়ার কি আছে, এগুলো স্বাভাবিক। এই বলে তাকে জোর করে খেতে নিয়ে যায়। সাংজুকে দেখে ভীষণ লজ্জা পেটে থাকলে জু তাকে 1 কাপ কুসুম গরম পানি এনে দিয়ে বলে, এটা খেয়ে নাও। জু তাকে কমফোর্ট ফিল করার চেষ্টা করতে থাকে। সাংয়ের শরীরে গরুর মাংসতে অ্যালার্জি থাকার কারণে জু তার খাবারের প্লেট থেকে সমস্ত গরুর মাংসগুলো আলাদা করে দেয়। সাং মনে মনে বলে, আমি যেন লজ্জা না পাই সেজন্য সে এত কিছু করল। তারপর সাং কিছু কয়েন দিয়ে টেগি বেড তুলতে গেলে সে সেটা মিস করে ফেলে। জু বলে, আমাকে দাও, তোমার ওই সাদাটা পছন্দ তাই না? এই বলে সে ঠিকই সাদাটা ওঠাতে পারে আর বলে, এই নাও পুতুল, এখন আর কান্নাকাটি করো না, কেমন? তখন তার মনে পড়ে যায় সে ছোটবেলার কথা, যেদিন জু তার বড় ভাই সেজে স্কুলে যাওয়ার কারণে সাং তাকে চকলেট দিয়েছিল। জু বলে, আবারও যদি স্কুল থেকে তোমার নামে তোমার মা বাবার কাছে নালিশ যায় তাহলে কিন্তু আজকের ঘটনা আমি সবাইকে বলে দিব, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। সাং বলে, তুমি আবার আসবে আমাকে বাঁচাতে? জু বলে, তার মানে তুমি আবার ঝামেলা পাকাবে? সাং বলে, না না, আমি বলতে চাচ্ছি যদি আজকের মধ্যে আবারও কোনোদিন হয় তাহলে তুমি আমার ভাই হবে। জু কিছু না বললে সাং বলে, ঠিক আছে, বুঝেছি, তোমার দেরি হয়ে যাচ্ছে, চলে যাও, আমি একাই বাড়ি ফিরতে পারবো। জু বলে, না, আজ আমার যতই দেরি হয়ে যাক না কেন আমি তোমাকে বাড়ি পৌঁছে দিবই, চিন্তা করো না, আজকের ঘটনা আমি কাউকে বলবো না। মেয়েটি বলে, সত্যি? তাহলে প্রমিস করো। তারপর জু তাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যেতে থাকলে সে লুকিয়ে লুকিয়ে তাকে পেছন থেকে দেখতে থাকে। জু বলে, পাগলি কোথাকার, আসো। পরদিন সাং তার বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে যাই খাওয়ার জন্য, যেখানে জু নামের ছেলেটি পার্ট টাইম জব করত। তখন সাং তাকে বিল দেওয়ার সময় জু তাকে বলে, তুমি আমার দিকে বারবার তাকিয়েছিলে, এজন্য 1 বাড়িয়ে দিতে হবে। সাং বলে, রেস্টুরেন্টে বেশি কাস্টমার আসেনি, কারণ তোমরা কাস্টমারদের থেকে অনেক বেশি টাকা রাখো, তাছাড়া আমি তোমার দিকে তাকাইনি। জু বলে, তুমি কি ভেবেছ আমি তোমার কাছ থেকে সত্যি সত্যি টাকা নিব? তুমি এই টাকাটা দিয়ে চকলেট কিনে খেও। সাং বলে, তুমি এখানে টাকার জন্যই তো কাজ করো তাই না? যদি তুমি টাকাটা না নাও তাহলে তুমি কিভাবে টাকা কামাবে? জু বলে, তোমাকে একদিন খাওয়ালে তেমন কিছুই হবে না, যাও, তোমার বন্ধু বসে আছে। তারপর জু তাদের জন্য খাবার সার্ভ করে আর সাংয়ের জন্য একটা গরম নারকেলের পায়েস এনে দেয়, কারণ জু জানে এই সময় তার গরম খাবার অনেক প্রয়োজন। কিছুক্ষণ পর ফুজুংচু সহ তাদের বাকি বন্ধুরা চলে আসে আর বলে, দ্রুত চলো, আমাদের পার্টি শুরু হয়ে যাবে। জু বলে, বন্ধুদের সাথে যাচ্ছ ভালো কথা, তবে সন্ধ্যার আগেই বাড়ি ফিরবে। তখন সাং তার বন্ধুদের সাথে বের হয়ে গেলে আবার রেস্টুরেন্টে ফিরে আসে আর বলে, ইয়েন বলেছিল পড়াশোনার পাশাপাশি তুমি অনেক কাজ করো, অনেক কষ্ট করো, কারণ তোমার অনেক টাকার প্রয়োজন। আমি বলতে চাচ্ছি যদি বেশি সমস্যা হয় তাহলে আমাদের ফ্রিতে খাওয়াতে হবে না। জু বলে, এত চিন্তা করো না, এতটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। তারপর শাং তার বন্ধুদের সাথে চলে যেতে থাকে। তখন জু দেখে শাং তার খাবারের বিলটা রেখে গিয়েছে আর বুঝতে পারে সে তাকে নিয়ে অনেক ভাবে।
তারপর পার্টিতে ফুজিংচু তাকে ভালোবাসার কথাটা বলতেই যাবে, তখন সেটা বুঝতে পেরে দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে আর তার পেছন পেছন ফুজিংচু চলে আসতে থাকে এবং বলে, আমি আজকের দিন বেছে নিয়েছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বলার জন্য। সাং বলে, আমি তোকে নিয়ে এটা ভাবতেও পারি না, তুই শুধুমাত্র আমার বন্ধু। ফুজুংচু বলে, সেই ছোটবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করেছি, শুধুমাত্র তোর কাছাকাছি থাকবো বলে। এই বলে সে কাঁদতে শুরু করে। তখন সেখানে জু চলে আসলে ফুজুংচু চলে যায়। জু বলে, এই বয়সে প্রেম করতে নেই। সাং বলে, আমি প্রেম করছি না, তুমি বিশ্বাস কেন করছো না আমাকে? সে বলে, বিশ্বাস করলাম, তবে শুনো, যেই মানুষগুলো আমাদের কথা ভাবে, আমাদেরকে ভালোবাসে, তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার আগে সুন্দর করে বুঝিয়ে বলা উচিত, তাই বলে তাদের কষ্ট দিতে নেই। সাং বলে, আমি তাকে কষ্ট দেইনি, তার ছোটবেলা থেকে কাদার অভ্যাস রয়েছে। তখন জু তার হাতে সেই টাকাগুলো ধরিয়ে দেয়। যখন আমার কোনো টাকা থাকবে না, আমি খেতে পারবো না, তখন তোমার থেকে টাকা ধার নিব, ঠিক আছে? এই বলে সে চলে যায়। পরদিন সাংয়ের হাই স্কুলে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। তখন সেখানে জু আর তার ভাইও আসে খেলা দেখতে। জু এসে তার মাথায় ক্যাপ লাগিয়ে দিয়ে বলে, রোদে পুড়ে যাবে, আর শোনো, ভালো মতো খেলবে। তারপর খেলা শুরু হলে সাং দৌড় শুরু করে, কিন্তু প্রথম স্টেপে সে লাফ দিতে গিয়ে উল্টে স্টিকের মধ্যে আটকা পড়ে বেচারি। মূলত জুকে দেখে অনেক নার্ভাস হয়ে যাচ্ছিল, কিন্তু এবার অনেক সাহস নিয়ে সে দৌড় শুরু করে, তবুও পারে না, বরং সে উল্টে পড়ে হাঁটুতে আঘাত পায়। তখন ইয়ান তাকে কাঁধে তুলে নেয় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তখন সেখানে তাদের স্কুল টিচার তাকে দেখে বলে, তোমার ভাই তো এই ছেলে, তাহলে তুমি ওর কাঁধে কেন উঠেছ? সাং তো এবার খুব ভালো মতো ফেসে যায়, তাই সে ইয়ানের মুখে চেপে ধরে বলে, সে আমার ভাই আর এই হচ্ছে আমার বাবা। তার স্যার এটা শুনে তো হতবাক হয়ে যায় আর বলে, ওটা না তোমার বোন। ইয়ান বলে, মাথায় আঘাত পেয়ে পাগল হয়ে গিয়েছিস নাকি? আমাকে তোর বাপের মতো লাগে? সারাদিন আমার পেছনে পড়ে থাকিস, একটা লাফতে দিতে পারলি না। তারপর তাকে জুয়ের কাঁধে উঠিয়ে দিয়ে বলে, ওকে হসপিটালে নিয়ে যা। জু তাকে বসিয়ে ইমিডিয়েটলি স্প্রে করে দিতে থাকে। সাং তার এমন যত্ন দেখে মনে মনে অনেক খুশি হয় আর ভাবে জু হয়তো তাকে অনেক কেয়ার করে। পরক্ষণে তার ভাই তাকে হসপিটাল নিয়ে যেতে থাকলে সাং দেখে জু এভাবে সব মেয়েকেই সাহায্য করে যাচ্ছে, শুধুমাত্র তাকেই স্পেশালি সাহায্য করেনি। এটা দেখে আবার তার মন খারাপ হয়ে যায়। পরদিন স্কুল ছুটি হলে সাং আর তার বান্ধবীকে কিছু বখাটে মেয়ে উত্ত্যক্ত করা শুরু করে আর সাংয়ের থেকে টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়ে বলে, আগামীকাল আরও বেশি টাকা নিয়ে আসবি, বুঝেছিস? এদিকে জু এসেছে তাকে স্কুল থেকে নেওয়ার জন্য, কিন্তু পুরো স্কুল ছুটি হয়ে গেল, সে কোথায় খুঁজে পায় না। তখন সে দেখে একটা চিপা গলির ভেতর থেকে সাং আসছে। জু দ্রুত তার কাছাকাছি গিয়ে বলে, তুমি এখানে কেন এলে? আমি তোমাকে পুরো স্কুল খুঁজে বেড়াচ্ছি। সাং তখন কিছু না বলে কেঁদে ফেলে। তখন জু তাকে বুকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমাকে সব খুলে বলতে পারো। পরদিন জু, ইয়ান আর তাদের বাকি বন্ধুরা মিলে সাংয়ের স্কুলে চলে যায় সেই মেয়েগুলোকে সাহায্য করার জন্য। ইয়ান মেয়েগুলোর হাত থেকে সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিষতে থাকে আর বলে, এই বয়সে পড়াশোনা না করে রাস্তা রাস্তা মাস্তানি করে বেড়াস, আমার বোনের থেকে নেওয়ার টাকা ফেরত দে, না হলে তোকে আস্ত রাখবো না। জু বলে, শুধুমাত্র তোমরা মেয়ে বলে আজ কিছুই করলাম না, তবে জেনে রাখো, শুধুমাত্র দুর্বলরাই দুর্বলদের উপর অত্যাচার করে, বুঝতে পেরেছ? এসব ভণ্ডামি বন্ধ করো। এই বলে তারা চলে আসে। ইয়ান তখন সাংকে তার টাকার ছোট্ট ব্যাগটি দেয়। জু বলে, তুমি যেভাবে ললিপপ খাচ্ছ দেখতে পুর মাছের মতো লাগছে। সাং বলে, তুমি নিজেই একটা মাছ। জু বলে, আচ্ছা তাহলে আমাকে ললিপপটা দাও, তোমাকে দেখাচ্ছি যে কিভাবে একটা হ্যান্ডসাম মাছ ললিপপ খায়। তখন তাদের আরেক বন্ধু বলে, তুই আমারটা খা। জু বলে, তোরটা তুই খা। তারপর তারা সবাই খুশিতে বাড়ি ফিরতে থাকে। সাংয়ের পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় আর সে পরীক্ষায় অনেক খারাপ রেজাল্ট করে, তাই ইয়ান তাকে পড়তে বসায়, কিন্তু সাংয়ের মাথায় কোনো পড়াই ঢুকছিল না, তাই ইয়ান তার উপর প্রচণ্ড রেগে যায়। দুই ভাই বোন আবারও ঝগড়াঝাটি শুরু করে আর মারামারি শুরু করে দেয়। তাই তার মা বাবা সিদ্ধান্ত নেয় এবার নতুন কাউকে তার টিচার বানাবে, আর সেটা অন্য কেউ না বরং তার নতুন হোম টিউটার জু। আর এটা শুনে তো সে মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। পরদিন সকাল সকাল জু চলে আসে তাকে পড়ানোর জন্য, তাই সে তার বইপত্র নিয়ে চলে আসে পড়ার জন্য। তখন ইয়ান আর জু গেম খেলছিল। সাং তাদের সামনে এসে বসে পড়লে ইয়ান বলে, সরাবা সেখানে। সাং বলে, এখন তো আমার পড়ার সময়। ইয়ান বলে, যা পরে পড়িস। জু বলে, তুমি গিয়ে বসো, আমি গেমটা শেষ করে আসছি। আর এই প্রশংসাপত্রটি পড়ো যেখানে বলা আছে, আমাকে একবার তোমার হোম টিউটর হিসেবে মেনে নিলে অন্য কাউকে আর টিচার বানাতে পারবে না। সাং মনে মনে বলে, এখানে তার ছবি নেই কেন? তাই সে তার ফোন বের করে চুপি চুপি তার ছবি তুলতে থাকে। তখন জু এটা বুঝতে পেরে পোজ দেওয়া শুরু করে। তখন ইয়ান এটা দেখে বলে, তুই ওর ছবি কেন তুললি? ও কি আমার থেকেও বেশি সুন্দর? তখন স্যাং বলে, আমার স্কুলের বন্ধুরা বলে আমার ভাই নাকি দেখতে অনেক সুন্দর, কিন্তু এখন তো আমি তোর ছবি দেখাতে পারবো না, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। এই বলে এক দৌড় দিয়ে তার রুমে চলে যায়। ইয়ান বলে, তোকে আজ বাসা থেকে বের করে দেব। জু বলে, বাদ দে না, এই বয়সে মেয়েরা একটু এমনই করে। ইয়ান বলে, তোর জন্যই ও লাইফে এমনটা হয়ে গিয়েছে। রুমে গিয়ে স্যাং তার ছবিগুলো দেখতে থাকে। তখন জু চলে আসে তাকে পড়ানোর জন্য, তাই সে দ্রুত মোবাইলটা লুকিয়ে ফেলে। স্যাং বলে, আমি পদার্থবিজ্ঞানের কিছুই বুঝি না,
তখন জু তাকে এমনভাবে বোঝাতে থাকে যেন সব পড়া তার মাথায় রকেটের গতিতে ঢুকতে থাকে, আর পড়ার মাঝে মাঝে সে চুপি চুপি জুকে দেখতে থাকে। পরদিন জু তাকে একটা বিজ্ঞান প্রযুক্তির জাদুঘরে নিয়ে আসে আর বলে, এই ফুলের টবের উপর তোমার 2 হাত রাখো, এবার স্ক্রিনে তাকাও। তখন স্যাং দেখি সেই টবের উপর গাছ বেড়ে উঠেছে, এমনকি ফুলও ফুটেছে। তখন জু বলে, তোমার জীবনে যত স্বপ্ন রয়েছে তা পূরণ করতে হলে তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, বুঝেছ? মেয়েটি বলে, ঠিক আছে, তবে একটা কথা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? ছেলেটি বলে, যদি আমার কোনো গার্লফ্রেন্ড হয় তাহলে সবার আগে আমি তোমাকে জানাবো। সে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মন দিয়ে পড়াশোনা করব। জু বলে, চলো একসাথে চেষ্টা করি। পরদিন জু আর তার ভাইয়ের ভার্সিটি লাইফের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, তাই সে কিছু গিফটস নিয়ে আসে জুয়ের জন্য আর তাকে কিছু ফুল দিলে জু বলে, এই ফুল কি তুমি আমার জন্য এনেছো? স্যাং বলে, তুমি আমার পদার্থ বিজ্ঞানের স্যার, সেই দিক থেকে এবং তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, সেই জন্যই আমি তোমাকে ফুল দিলাম, আর আমি চাই সবসময় তুমি হাসি খুশি থাকো। তারপর তার জন্য আনা গিফটটা দিতে গিয়েও দিতে পারে না, বুকের মধ্যে এমন জন্য ধরফর করতে শুরু করে। স্যাং বলে, আজকের পর থেকে তোমার সাথে আর প্রতিদিন দেখা হবে না। জু বলে, বন্ধুরা যে যার কাজেই ব্যস্ত হয়ে পড়বে হয়তো, সে কারণেই তোমার সাথে নিয়মিত আর দেখা নাও হতে পারে। স্যাং বলে, তাহলে আমার কি হবে? তখন সে বলে, তুই তো আমার আদরের ছোট বোনের মতো, আর আমার নিজের কোনো ছোট বোন নেই যে আমাকে নতুন বছরের উপহার দিবে, আমার গ্র্যাজুয়েশন শেষ হলে ফুল দিবে। আমি যখনই সময় পাবো ছুটে আসবো তোমাকে দেখার জন্য, ঠিক আছে? তারপর সে স্যাংকে খুশি করার জন্য তার সাথে অনেকগুলো ছবি তোলে। জু তাকে রেখে চলে যাওয়ার সময় এয়ারপোর্টে এসে তার জন্য কেমন একটা মায়া অনুভব করতে থাকে। চোখের কোণায় জল টলমল করতে শুরু করে, তারপর কাঁদতে কাঁদতে চলে যায়। অনেক দিন হয়ে গিয়েছে, জু অন্য একটা সিটিতে চলে গেছে। স্যাং তার দেওয়া মিল্ক বটলটা এখনও অনেক যত্ন করে রেখে দিয়েছে। হঠাৎ একদিন স্যাং তার ভাইকে ফোনে বলতে শুনে অবশেষে জু কোনো একটা মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছে। ইয়ান বলে, জুয়ের প্রেমিকা দেখতে কেমন, তার পছন্দের মানুষটি অন্যের হয়ে গিয়েছে। এটা শুনে স্যাং অনেক কষ্ট পায় আর বলতে থাকে, সে আমাকে বলেছিল তার গার্লফ্রেন্ড হলে সবার আগে আমাকে জানাবে, কিন্তু সে সব প্রতিশ্রুতি ভুলে গিয়েছে। স্যাং তার মনকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছিল না, তাই পরদিন ছুটে যায় জুয়ের শহরে। তখন তার ভাই ফোন করে বলে, তুই কোথায় আছিস, এখনো ক্লাসে যাসনি কেন? স্যাং বলে, আমি রিহেতে চলে এসেছি ভাইয়া। আর কি বলবে বুঝতে না পেরে তাকে মিথ্যে কথা বলে এবং বলে, আমি আমার অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। এটা শুনে তার ভাই রেগে গিয়ে বলে, তুই ওখানেই থাক, আমি জুকে পাঠাচ্ছি তোকে আনতে। কিছুক্ষণ পর সেখানে জু চলে আসে আর তার সাথে মিন নামের একজন মেয়েও আসে। স্যাং তার ভালোবাসার মানুষের সাথে অন্য একটি মেয়েকে দেখে নিজেকে অনেক অসহায় মনে করছিল। জু বলে, তোমার বয়ফ্রেন্ড কোথায়? দেখা হয়েছিল তার সাথে? স্যাং বলে, সে আমাকে পছন্দ করে না। সে বলে, আমি অনেক ছোট। জু বলে, তাহলে বড় হওয়া পর্যন্ত তার জন্য অপেক্ষা করো। স্যাং বলে, আমি বড় হতে হতে সে অন্য কারোর হয়ে যাবে। জু বলে, তখন তুমি তার থেকেও ভালো কাউকে পেয়ে যাবে। স্যাং তার চোখের অশ্রু কোনোভাবেই আটকাতে পারে না আর কাঁদতে কাঁদতে ওয়াশরুমের দিকে যেতে থাকে এবং তাদের দুজনকে একসাথে দেখে সে আরও বেশি কান্নায় ভেঙে পড়ে। ভালোবাসার মানুষকে চোখের সামনে অন্য কারোর হতে দেখা হয়তো পৃথিবীর সবথেকে বড় কষ্টগুলোর মধ্যে একটা। ওয়াশরুম থেকে বের হয়ে স্যাং তাকে সেই গিফট বক্সটা দেয় যেটা সে সেদিন তাকে দিতে চেয়েছিল কিন্তু সাহস পায়নি। জু দেখে সেটাতে একটা টাই রয়েছে আর বলে, আমার কথা তাহলে মনে আছে? তুমি এখন থেকে মা বাবার কথা শুনবে আর বাড়ি থেকে হুটহাট বেরিয়ে পড়বে না। স্যাং বলে, এখন তোমার গার্লফ্রেন্ড আছে, তাই আমাকে এত কিছু বলতে হবে না। এই বলে তার দেওয়া পুতুলটা তাকে ফেরত দিয়ে বলে, তুমি সুখে থেকো, আমি যাচ্ছি। জু বলে, তোমাকেও সুখে থাকতে হবে। তারপর স্যাং জুয়ের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে করতে চলে আসে আর তার নিজের শহরে। আর এখানে আমাদের দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। তো এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।